চট্টগ্রামে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে প্লাবিত নগরের নিম্নাঞ্চল। পতেঙ্গা সৈকতের পাশের সড়কে ভাঙন। রাঙামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে নিহত 2। দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। মানিকগঞ্জে গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে গিয়ে বললেন প্রধানমন্ত্রী। এনসিপি সমাবেশে বোমা হামলার ঘটনায় সরকারকে দায় দেওয়ার রাজনৈতিক বক্তব্য। মন্তব্য তথ্য উপদেষ্টার। জুলাই নিয়ে কটূক্তিকে ফৌজদারি অপরাধ বিবেচনা করা উচিত। 2 বছর পর বাংলাদেশের জন্য খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। অন্যান্য দেশের বাজারও উন্মুক্ত হবে পর্যায়ক্রমে। ইরানের কোম নগরীতে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় জানাজা। তেহরানে 3 দিনের রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধানুষ্ঠানে মানুষের ঢল। বৃহস্পতিবার দাফন। ভারী বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চলে পানি উঠেছে। কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও কোমর পানি। 24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে পতেঙ্গায়। চরম দুর্ভোগে নগরবাসী। এদিকে টানা বৃষ্টিতে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একটি অংশ ধসে পড়ে। এরই মধ্যে জলজটে 16 শহরের আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। আকাশভাঙা বৃষ্টি আর জোয়ারের পানিতে ফের ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। গত 2 দিন ধরে টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোতে এখন হাঁটুর উপর পানি। কোথাও কোথাও তা রূপ নিয়েছে কোমর সমান পানিতে। তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। গণপরিবহন সংকটের পাশাপাশি জলমগ্ন সড়কে বিকল হয়ে পড়ছে যানবাহনের ইঞ্জিন। পানির ভিতর দিয়ে আসলে গাড়ি জায়গায় জায়গায় নষ্ট হয়ে যায়। আমাদের ব্যাপক পরিমাণে কষ্ট হচ্ছে, আর যাত্রীদের বিভিন্ন ধরনের ভোগান্তি। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ, কোথাও গলা পরিমাণ পানি। চট্টগ্রাম উপযোগী একটি ড্রেনেজ ব্যবস্থা করতে হবে যাতে চট্টগ্রাম শহরকে বাঁচানো যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শনে নামেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 86 সালের পরে এই ধরনের বৃষ্টিপাত চট্টগ্রাম শহরে আর রেকর্ড হয়নি। 330.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখানে লোকজনকে আরও সচেতন হতে হবে। এখানে টুকরি পর্যন্ত নালাতে পাওয়া গেছে। টুকরির মধ্যে পলিথিন, প্লাস্টিক, ককশিট। 30% জলাবদ্ধতা আমরা এখনো কমাতে পারিনি। 70% জলাবদ্ধতা আমরা কমিয়েছি। জলাবদ্ধতার দুর্ভোগের মাঝেই নতুন সংকট দেখা দেয়। টানা বৃষ্টিতে পতেঙ্গায় মাটি নরম হয়ে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। ফলে সকালের ব্যস্ত সময়ে বিমানবন্দর সড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। দুর্ভোগে পড়েন বিমান যাত্রীরাও। ড্রেনেজ সিটি কর্পোরেশন কর্তৃক যে কাজগুলো করতেছে এগুলো এখনো সম্পন্ন করতে পারে না, যার কারণে আমাদের সাধারণ জনগণের যে একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে সেগুলো তো সাধারণ জনগণকে ভোগ করতে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিডিএ ও পুলিশের কর্মকর্তারা। জরুরি ভিত্তিতে বালু ও ইট ফেলে ধসে যাওয়া অংশ মেরামতের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমরা সিডিএ কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা যোগাযোগ করেছি এবং তারা এখন তাদের সাধ্যমতো যে প্রকল্প বাস্তবায়নের যে অথরিটি আছে, যে নির্মাণাধীন প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল, ওদের টিম কাজ করছে। স্বল্প সময়ের জন্য যদি বন্ধ থাকে তাহলে কিন্তু বিপর্যস্ত হবে। তো আমরা চাচ্ছি সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটা সচল রাখার জন্য। আমাদের প্রকল্পের যে অগ্রগতি, আমরা 36টা খালের ভিতরে 30টা খালের কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। বাকি যে 6টা খাল, এই 6টা খালের ভিতরে 5টা খালের আমাদের অলমোস্ট 98% পর্যন্ত কাজ সম্পন্ন হয়ে গেছে। আমাদের যদিও প্ল্যান ছিল যে মে মাসের ভিতরে এই 5টা খালও কমপ্লিট হওয়ার কথা, বাট দেন আমরা বৃষ্টির কারণে শেষের দিকের ফিনিশিং কাজগুলো করতে পারিনি। ভারী বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ফলে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের সংখ্যাও বাড়ছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। টানা ভারী বর্ষণে প্রকৃতির রুদ্ররূপ। রাঙামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার পর্যন্ত। খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত 1 জুলাই থেকে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। আকাশ যেন খুলে দিয়েছে তার জলভাণ্ডার। এই রুদ্ররূপে উদ্বেগ আর দুর্ভোগ দুটোই বাড়ছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, কোথাও ভারী আবার কোথাও থেমে থেমে ঝরছে বৃষ্টি। এতে নগর জুড়ে জলাবদ্ধতা আর পাহাড় ঘেরা এলাকায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। সকাল থেকে টানা ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি লাইলাগুনা এলাকায় পাহাড় ধসে পথচারীর মৃত্যু হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে চালাচ্ছে মাইকিং। জেলায় মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। ভারী বৃষ্টিতে বান্দরবানের ৭ উপজেলায় পাহাড় ধসের ঝুঁকিতে হাজারো পরিবার। পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে বৈরী আবহাওয়ায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 2-4 দিন যাওয়ার বৃষ্টির কারণে অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আজকে 2-3 দিন বৃষ্টি হচ্ছে যে এই কারণে পাহাড় ধস হইতেছে, আমরা এখন বাইরে আতঙ্কতে আছি। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। কক্সবাজারে পাহাড় ধসে একদিনে 9 জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বন্যা ও পাহাড় ধসের সংখ্যা দেখা দেয় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। পানির লেভেল হচ্ছে বা আমাদের স্লুইস গেটগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের নির্বাহী প্রকৌশলী পানি নিয়ন্ত্রণ বোর্ড সতর্ক আছে। আর কোনো কারণের জন্য বন্যা পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর। 7 দিন ধরে সেন্ট মার্টিনে ট্রলার চলাচল বন্ধ। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কয়েকদিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে বরিশাল নগর ও আশপাশের এলাকার সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদীর পানি। বৈরী আবহাওয়ায় ভোলায় অভ্যন্তরীণ 5টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বঙ্গোপসাগর ও আশপাশের নদী এলাকার জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সকাল থেকে মোংলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে বেড়েছে। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা বন্দরে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই কাজ বৃষ্টিতে কিছুটা ব্যাহত হচ্ছে। দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। দেশের ইতিহাসেই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। সকাল 9:30টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। তিনি ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তারেক রহমান। মাঠ পর্যায়ে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বলেন, সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। আর অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী সেশনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, সরকারের 2 মন্ত্রী সহ বিশেষজ্ঞরা অংশ নেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতি জনসংখ্যার কারণে দেশের স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি আছে। আর অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়ে বেসরকারি খাতের মতো সরকারিভাবেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে, তবে সরকার চেষ্টা করছে তা সমাধান করার। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।
আমরা ডেঙ্গু নিয়েও ফাইট করছি, তবে অন্যান্য সরকারের তুলনায় ব্যবস্থা অনেক ভালো রেখেছি। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বর্তমান এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা দরকার। স্বাস্থ্য খাতে তরুণদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছে সরকার। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয় উল্লেখ করে এটা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সরকার চায় প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সেই সাথে সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। এই ধরনের কর্মশালা বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য স্থানীয়ভাবে উপযুক্ত পথ তৈরি করবে বলেও মনে করেন বিশিষ্ট এই চিকিৎসক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সব সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে। এই সুবিধা চালু থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য NS1 পরীক্ষা চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এনসিপির সমাবেশে ককটেল হামলা দুঃখজনক এবং এ ঘটনায় জড়িতরা শাস্তির আওতায় আসবে, এমনটা বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তবে এ ঘটনায় সরকারকে দায় দেয়া রাজনৈতিক বলেও মনে করেন তিনি। একই সঙ্গে জুলাই নিয়ে কটূক্তির সমালোচনা করে এগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য করা উচিত বলে মনে করেন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে পদযাত্রার কর্মসূচির প্রথম দিন সোমবারে সাভারে ছিল এনসিপির আয়োজন। এর এক পর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় সরকারকে দায় দেন দলটির নেতাকর্মীরা। অবশ্য এমন বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক, আমরা এটার প্রতিবাদ জানাই। সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। জুলাই নিয়ে কটূক্তির ঘটনা খুবই দুঃখজনক মন্তব্য করে উপদেষ্টা এসব ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত বলে মত দেন। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত। জানান, দেশে খাদ্য মজুদ চাহিদার চেয়ে অনেক বেশি আছে। এছাড়া অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলেও তথ্য দেন। খাদ্য মজুদের কথা বলছিলাম যে আমরা এটা বাড়ছে, আমাদের নিরাপদ মজুদ 13 লাখ মেট্রিক টনের একটু বেশি, সেটা প্রতি সপ্তাহে, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বলছিলাম 7 লাখ মেট্রিক টনের মতো বেশি আছে, এখন 8 লাখ, এখন 9,02,815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। এছাড়া আগামী 5ই আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে এনসিপি সভাস্থলে বিস্ফোরণের ঘটনায় নুরুল ইসলাম ও সজীব নামে 2 জনকে গ্রেপ্তারের পর রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং অপর আসামি সজীব কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী। দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। সোমবার রাত 9:45টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে 4 জন আহত হন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সার্জিস আলম সহ ঢাকা জেলা উত্তরের নেতারা। পরে রাতেই দলটির পক্ষ থেকে মামলা করা হলে রাত 2টার দিকে সাভারের আনন্দপুর থেকে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পর্যায়ক্রমে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হবে জানান মন্ত্রী। দুপুরে সিলেট সার্কিট হাউসে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সার্কিট হাউসে মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে সৌজন্য বৈঠক হয়। মন্ত্রী তার নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান। এর প্রেক্ষিতে রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে জানান তিনি।
গতকালকে দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ইজ ওপেন এজ সুন এজ যা দেখুন মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ, খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 6 দিনের বিরতি শেষে শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল 3টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। চলতি অধিবেশনে এরই মধ্যে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হয়। বাজেট পাশের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পায়। মঙ্গলবার দিনের অধিবেশনে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওপর প্রশ্নোত্তর শুরু হয়। এর আগে গত 30 জুন নতুন অর্থ বছরের বাজেট পাশের পর অধিবেশন মুলতবি করা হয়। ঢাকার সাভারে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে 5 লাখ বৃক্ষরোপণ এবং ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অ্যাবের উদ্যোগে প্রথমে দেশব্যাপী 5 লাখ বৃক্ষরোপণ, এরপর ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি 2026-এর উদ্বোধন করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা। নদীতে পানি নেই, খাল শুকিয়ে গেছে, বৃষ্টি আসবে কোত্থেকে, মেঘ উৎপন্ন হবে কোথা থেকে? আমরা আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য এখনো যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব। বিমা খাতে গ্রাহকের পূর্ণ আস্থা নিশ্চিত করতে শক্তিশালী আইনি কাঠামো এবং নীতিমালা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, খাতটি কেবল সেবামূলক কাজ নয়, দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম প্রধান উপাদান। মঙ্গলবার রাজধানীর একটি ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, বিমা জগৎকে আরও গতিশীল করতে এবং এই খাতের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফেরাতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে সরকারের সাথে মিলে আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। যেই সমস্যাগুলিকে যদি আমরা সমাধান না করি, সংস্কার না করি, মেরামত না করি, তাহলে সমাধানের লক্ষ্যটা বাস্তবায়ন করা সহজ হবে না। টাঙ্গাইলের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরে রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2023 সালের 22 জুন বিয়ের পাত্র দেখানোর কথা বলে ভুক্তভোগীকে জামালপুর থেকে মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যায়। সেখানে 3 আসামি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা ও তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত রহিমকে 15 বছরের কারাদণ্ড ও 1,20,000 টাকা অর্থদণ্ড এবং অপর 2 আসামি শফিকুল ইসলাম শফি ও শামসুল হক শামসুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নেমেছে। ইরানের কোম নগরীতে পবিত্র জামকারান মসজিদে খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজায় ঢল নামে লাখো মানুষের। হাজার হাজার সাধারণ মানুষ, সেনা সদস্য ও ধর্মীয় শিক্ষার্থীরা সমবেত হয়ে প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের মধ্যে তুরস্ক, ইরাক, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধি দলও রয়েছে। জানাজার পর তার মরদেহ নিয়ে জামকারান মসজিদ থেকে একটি শোকযাত্রা শুরু হয়। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হওয়া শোকার্ত পুণ্যার্থীদের সেবায় দিনরাত কাজ করছেন হাজারো স্বেচ্ছাসেবী। যুদ্ধ ও প্রিয় নেতাকে হারানোর ক্ষত ভুলে ইরানিরা প্রদর্শন করছেন অনন্য জাতীয় সংহতি ও ঐক্যের নজির। বুধবার মরদেহ ইরাকের ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইনের মাজার ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। আগামী 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ইরানের সঙ্গে হয় নতুন চুক্তি, নয়তো তাদের কাজ শেষ করে দেওয়া হবে। আবারও এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যরাতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র চাইলে অল্প সময়ের মধ্যেই ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে সক্ষম। তবে সামরিক পদক্ষেপের চেয়ে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান বলেও জানান ট্রাম্প। যদিও প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। খামেনির মৃত্যু ইরানের আদর্শকে আরও শক্তিশালী করেছে বলে দাবি তাদের। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আবারও হামলা চালিয়েছে ইরান। সোমবার মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC হামলা চালিয়েছে। 2 মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়া সফরের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হোটেলের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এলিসি প্রাসাদ নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ম্যাক্রন সম্পূর্ণ নিরাপদ আছেন। ঘটনার পর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ইমানুয়েল ম্যাক্রো। এর আগে রাজধানী দামেস্কের ওই হোটেলে এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পুরো এলাকা সিলগালা করে নিরাপত্তা জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বন্যা আর টাইফুনের কবলে পড়েছে ভারত আর চীনের বহু জায়গা। অতিবৃষ্টি আর ঢলে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র ও গুজরাট। জারি হয়েছে রেড অ্যালার্ট। আর টাইফুনের আঘাতে চীনে ভেঙে পড়েছে জলাধারের প্রাচীর, তলিয়ে যাচ্ছে লোকালয়। ভারতের মহারাষ্ট্রের লোনাভালায় বন্যায় থমকে গেছে জনজীবন। পানিবন্দী হাজারো মানুষ, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে লাইফ জ্যাকেট আর টিউবই এখন একমাত্র ভরসা। টানা 2-3 দিন বৃষ্টিতে ঘরের ভেতর পানি ঢুকে গেছে। খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যেই আমাদের উদ্ধার করা হয়। দেশটির বাণিজ্য নগরী মুম্বাইয়ের অবস্থাও শোচনীয়। পুনে মহাসড়কে পাহাড় ধসে পুরোপুরি বন্ধ হয়ে গেছে যান চলাচল। ডুবন্ত সড়ক আর উপড়ে পড়া গাছের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা শহর। মুম্বাই, গুজরাট ও কর্ণাটকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু মহারাষ্ট্রই নয়, ভাসছে গুজরাট, আসামও। দূষিত পানিতে ছড়াচ্ছে রোগবালাই। খরার ছোবল শেষে এমন বন্যায় ভারতের অর্থনীতি ও কৃষিতে পড়েছে বড় ধাক্কা। টাইফুনের কবলে পড়েছে চীনও। ঘটনা এমনই প্রলয়নকারী যে চোখের পলকেই সব তছনছ। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশাল সব বাঁধ। কাদা পানির স্রোতে ভেসে যাচ্ছে লোকালয়। টাইফুন মোসাকের এমন তাণ্ডব চীনের নাননিং শহরে। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের সতর্কতা। পানির নিচে বিস্তীর্ণ গ্রাম আর ফসলের মাঠ। স্পিডবোটে চলছে উদ্ধার অভিযান। তবে আবহাওয়াবিদরা বলছেন এই দুর্যোগ এখনই থামছে না, নামতে পারে আরও ঢল। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।